আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আবারও চলে এসেছি। আমি পাঠ করছিলাম বাংলাদেশ রক্তের ঋণ, বাংলাদেশ লিগাসি অফ ব্লাড, অ্যান্থনি মার্কেন হাসের লেখা একটা বই। সেটা 1971 থেকে 1975 সাল, 1985 সাল পর্যন্ত, অর্থাৎ মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের ইতিহাস এখানে বর্ণনা করা হয়েছে। এখানে চমৎকার কিছু মুক্তিযুদ্ধ উত্তর ইতিহাস আপনারা খুঁজে পাবেন। ইনশাআল্লাহ পাশে থাকুন। ইতিমধ্যে আমরা 9টা অধ্যায় পড়া শেষ করেছি। আজকে 10ম অধ্যায় পাঠ করব। অন্যান্য যে লিঙ্ক গুলো ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন, আমার নামে সার্চ করলেও পাবেন, অথবা বইয়ের নামে সার্চ করলেও পেয়ে যাবেন, অথবা আমি এখানে কমেন্টে আমার লিঙ্ক গুলো দিয়ে দিব। আপনারা প্রথম থেকে নবম 10ম পর্ব পর্যন্ত আপনারা দেখতে পাবেন। এর পরবর্তীতে মাত্র 3 পর্ব থাকবে আর কি, টোটাল 13টা পর্ব। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তারপরে খন্দকার মুস্তাক আহমেদের উম, আহ, সরকার গঠন হয়েছিল এবং তারও পতন হয়ে গিয়েছে। এখন পরবর্তীতে কি ঘটে আসলে, কার হাতে ক্ষমতা যায়, সেটা দেখার জন্য আপনারা এখানে এটা ধরে ধরে শুনতে থাকুন। আমি চলে যাচ্ছি সরাসরি পাঠে। সবাই থাকুন। এটা 10ম অধ্যায়। অধ্যায়ের নাম একটা স্মরণীয় রাত। এখানে একটা সিপাহী বিদ্রোহের স্লোগান দিয়ে শুরু করা হয়েছে। স্লোগানটি হলো, সিপাই সিপাই ভাই ভাই, অফিসারদের রক্ত চাই। 3রা, 4ঠা এবং 5ম নভেম্বর 1975, এই 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। অর্থাৎ 3, 4 এবং 5 নভেম্বর 1975 সালে বাংলাদেশে অফিসিয়ালি কোনো সরকার ছিল না। খন্দকার মোশতাক তখন নামে মাত্র প্রেসিডেন্ট। 6 নভেম্বর পর্যন্ত তার নামেই কাজকর্ম চলছিল। প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাহেব ওই দিন সকালবেলা তার স্থলাভিষিক্ত হন। প্রকৃতপক্ষে মোশতাক বঙ্গভবনের বন্দি জীবন যাপন করছিলেন। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ আর কর্নেল সাফাত জামিল তাকে বঙ্গভবনের নিচতলায় তার কক্ষে নিরাপদে আটকে রেখেছিল। অভ্যুত্থানের 2 নেতাই তখন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, কিন্তু ক্ষমতা বদলের ব্যাপারে তারা ছিল অটল। বাস্তব পরিস্থিতি যখন তাদের বিপরীতে, তখন তারা ক্ষমতা বদলের জন্য ব্যস্ত। মেজরদের ব্যাংককে পাঠিয়ে খালেদ মোশাররফ সেনাবাহিনীর প্রধান হওয়ার জন্য মুস্তাক আর জেনারেল ওসমানীর সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছিলেন। ওরা প্রধান বিচারপতিকে প্রেসিডেন্ট বানানোর জন্য আর মুস্তাককে আঁকড়ে ধরে রাখার জন্য যে ধরনের সাংবিধানিক কৃত্রিম অভিনয়ের আয়োজন করেছিল, ওই মুহূর্তে আদৌ তার কোনো প্রয়োজনই ছিল না। এই সকল হাস্যাস্পদ কাজ করতে গিয়েই সে তার অবস্থান সুদৃঢ় করতে ব্যর্থ হয়। খালেদের অতি অভিনয় আর কি, অতি অভিনয় করার কারণে সে তার অবস্থান সুদৃঢ় করতে ব্যর্থ হয়। খালেদের উচিত ছিল ওই সময় তার অভ্যুত্থানের প্রতি জনগণের সমর্থন আদায় করার ব্যবস্থা করা। এতে করে তার জীবন রক্ষা পেতে পারত। খালেদ মোশাররফ আর সাফাত জামিল সরকারের ক্ষমতা দখল ও তার নিজেদের সেই ক্ষমতা নিজেদের প্রয়োজনে প্রয়োগ করতে পারেনি। জেনারেল ওসমানী কিংবা খন্দকার মুস্তাককে তাদের কোনো প্রয়োজন ছিল না। সফল অভ্যুত্থান মানেই ক্ষমতার অধিকারী হতে পারা। খালেদ সফল অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে ওই ক্ষমতার অধিকারী হতে পেরেছিল। খালেদ যখন সেনাবাহিনীর প্রধান কিংবা প্রেসিডেন্ট, এমনকি দুটিই হতে পারত, দুই হাতে সর্বময় ক্ষমতা তুলে নিতে ব্যর্থ হওয়ার কারণে তার পতন অনিবার্য হয়ে পড়েছিল। 3 দিন ধরে জনগণ বুঝতেই পারেনি খালেদ মোশাররফ আসলেই ক্ষমতা এসেছে। রাজনৈতিক শূন্যতার কারণে তার শত্রুরা অত্যন্ত তৎপরতার সঙ্গে ওই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে আসে। 6 নভেম্বর দেশের নতুন প্রেসিডেন্ট ASM সায়েম যখন খালেদের অভ্যুত্থানের কারণ এবং তার উদ্দেশ্য ব্যাখ্যাদানে ব্যস্ত, ঠিক সেই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চলে যায়। মহান সিপাহী বিদ্রোহের দাবানল ইতিমধ্যেই জ্বলে ওঠে। এতে করে তার এতেই তার করুণ পরিণতি ঘটে। খালেদের অভ্যুত্থান বাদ দিলেও দেশের 1975 থেকে 1981 সাল পর্যন্ত 20টিরও বেশি অভ্যুত্থানের প্রচেষ্টা চালানো হয়। সব কটা অভ্যুত্থানই ছিল অদূরদর্শিতা আর অপরিপক্ক কল্পনা পরিকল্পনা দেশে দুষ্ট। 1 নভেম্বর খালেদ ও তার সঙ্গীরা ঢাকা স্টেডিয়ামের কাছে একটি চাইনিজ রেস্টুরেন্টে যখন ষড়যন্ত্রে ব্যস্ত, তখনই অন্য একটি দল অভ্যুত্থানের প্রচেষ্টা চালায়। মোশতাক সরকারকে উৎখাতের জন্য একটি অভ্যুত্থান অত্যাসন্ন বলে গরম গুজব
বাংলাদেশকে বাংলাদেশকে ভারী করে রেখেছিল। ক্ষমতার পরিবর্তন ঘটানোর জন্য বামপন্থী জাতীয় সমাজতান্ত্রিক দল আর সর্বহারা পার্টি সৈন্যদের মধ্যে বৈপ্লবিক চেতনার উস্কানি দিয়ে গোপনে বিপ্লবী সেল গঠন করে। সেনাবাহিনীর স্টাফ প্রধান জেনারেল জিয়াউর রহমান নিজেও একটি অভ্যুত্থানের নেতৃত্বে আছে বলে গুজব ছড়িয়ে পড়েছিল। সে সময় পাকিস্তানের ভাবাপন্ন দলগুলোর নতুন পাকিস্তান গড়ার মানুষে অন্ধকার মুস্তাকের চেয়ে অধিক বিশ্বাসযোগ্য কোন নেতার সন্ধান করতে থাকে। কিছু একটা ঘটতে যাচ্ছে বলে তখন ঢাকার বাতাসে একেবারে রমরমা হয়ে উঠেছিল। খালেদের চাইনিজ রেস্তোরাঁ পরিকল্পনাটি অত্যন্ত অসময়োপযোগী প্রমাণিত হয়েছিল। এর উদ্দেশ্যগুলো ছিল অনুদার। শান্তিপূর্ণভাবেই হোক কিংবা বল প্রয়োগের মাধ্যমে হোক, মেজরবিন্দু আর তাদের ট্যাঙ্কগুলোকে সরিয়ে সরিয়ে সরকারের ক্ষমতা দখল করাই ছিল ষড়যন্ত্রের প্রকৃত উদ্দেশ্য। দ্বিতীয়ত, একই সঙ্গে জিয়াউর রহমানকে আটক করে জোরপূর্বক তাকে অবসর গ্রহণে বাধ্য করা। দুটি কাজই সম্পন্ন হবার পর খালেদ প্রেসিডেন্ট হিসেবে নামে মাত্র মুস্তাককে রেখে নিজেদের স্বার্থ উদ্ধারের চিন্তা করেছিল। কিন্তু সাফাত জামিল মুস্তাকের নামটা একেবারে সহ্য করতে পারতো না। অবশেষে 3রা নভেম্বর প্রেসিডেন্ট হিসেবে মুস্তাককে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু যখন পরের দিন জেল হত্যার ঘটনা ফাঁস হয়ে যায়, খালেদ তাকে ব- তাকে বাদ দেয়া ছাড়া আর কোনো উপায় খুঁজে পায়নি। এতে আপাতত খালেদের পরিকল্পনায় বেশ কিছুটা পরিবর্তন আনতে হয়। এ ব্যাপারে উল্লেখ করা প্রয়োজন যে তাদের পরিকল্পনার কোনো পর্যায়ে বিকল্প সরকার গঠনের জন্য তাজউদ্দিন আহমেদ কিংবা জেল থেকে নিহত 4 নেতার কাউকে জড়ানোর চেষ্টা করা হয়নি। খালেদ গ্রুপের একজন প্রাণে বেঁচে যায়, সে তার পরিচয় প্রকাশে অনিচ্ছা পোষণ করে। তার ভাষায়, যেইভাবে আমাদের উপর অভিযোগ আনা হয়েছে সেইভাবে খালেদ যদি তাজউদ্দিন কিংবা ওই 4 জনের যে কোনো একজন একজন যে কোনো একজনকে সরকার প্রদান করতে চাইতো, তাহলে মেজরদের আত্মসমর্পণের পরপর কি আমরা তাদেরকে মুক্ত করার জন্য সেই সঙ্গে সঙ্গে জেলখানায় চলে যেতাম না? অবশ্যই যেতাম। যেহেতু আমরা তা করিনি, এতে পরিষ্কার প্রতীয়মান হয় আমাদের পরিকল্পনায় তাদের কোনো স্থানই ছিল না। আমরা 4ঠা নভেম্বর দুপুরের আগ পর্যন্ত তাদের কথা আমাদের একেবারেই মনে ছিল না, অথচ এর একটু পরে আমরা জানতে পারি যে 30 ঘন্টা আগেই তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফোন করা হয়েছে। 3রা নভেম্বর তাজউদ্দিনকে উদ্ধার করতে গিয়ে যদি আমরা তার মৃত্যু দেহকে পেতাম, তাহলে মেজরের গোষ্ঠী কিংবা মুস্তাক কেউ বেঁচে থাকতে পারতো না এবং অভ্যুত্থানের ফলাফল সম্পূর্ণ ভিন্নতর হতো। এই বক্তব্যে যুক্তি অকাট্য, সন্দেহ নেই। কিন্তু এই যুক্তিও খালেদ মোশাররফের কোনো কাজে আসতে পারেনি। খালেদ পুনরায় মুজিববাদী সরকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে বলে সকলের মনে তার প্রতি একটা ঘৃণা জন্মে যায়। অর্থাৎ মুজিববাদী সরকারকে তখন মানুষ প্রচন্ড পরিমাণে ঘৃণা করতো। খালেদ পুনরায় মুজিববাদী সরকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে বলে সকলের মনে তার প্রতি একটা ঘৃণা জন্মে যায়। তাছাড়া দেশটিকে ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে জনমুখে তিক্ত ক্ষোভ প্রকাশ করতে শোনা যায়। জাসাদের প্রকাশিত সাম্যবাদ পত্রিকায় খালেদের 4 দিনের অভ্যুত্থান সম্পর্কে প্রচলিত ইতিহাস তুলে ধরে খালেদ মোশাররফ ক্ষমতায় এসে দেশের উপর সোভিয়েত ভারত রাজনৈতিক প্রভাব বিস্তারের কাজে লাগে যায়। আওয়ামী লীগ ও তার লেজুর মণি মুজাফফর চক্র প্রকাশ্যে শেখ মুজিবের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠার কাজে লেগে যায়। মণি মুজাফফর চক্র প্রকাশ্যে শেখ মুজিবের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠার কাজে লাগে। আসলে খালেদ কি করেছিল সেটা বড় বিবেচ্য নয়। ওই ওই রকম প্রতিকূল অবস্থায় সে কি করতে ব্যর্থ হয়েছিল সেটাই তার পতন নির্ধারণের মাপকাঠি বলে ধরা উচিত। ওই সুযোগে চমৎকার সদ্ব্যবহার করে তারা প্রতিপক্ষরা তার গায়ে ভারতীয় একখানা সিল মোহর লাগিয়ে দিতে সক্ষম হয়। এ ব্যাপারে ভারতীয় পত্রপত্রিকা ও সরকারি রেডিও প্রচারণা খালেদ মোশাররফের গুণগানে মুখরিত হয়ে ওঠে। ভুল বোঝাবুঝির জন্য এটা খুব কম ছিল না। জনগণ সন্দেহ করতে থাকে এই অভ্যুত্থানের পিছনে নিশ্চয়ই ভারতের হাত থেকে থাকবে। দুর্ভাগ্যক্রমে ওই সন্দেহই জনমত তার বিরুদ্ধে যেতে সাহায্য করেছিল। মুস্তাক তার মুস্তাক আর মেজরদের উৎখাতের খবর শুনে উৎফুল্ল আওয়ামী লীগের ছাত্র এবং মুজিব সম্পর্কিত দলগুলো রাস্তায় নেমে পড়ে। 4ঠা নভেম্বর মঙ্গলবার তারা মুজিব দিবস পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শহীদ মিনার সহ ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে স্মৃতিসভা অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল বের হয়ে ধানমন্ডির 32 নম্বর সড়কে মুজিবের বাসভবনে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। পরদিনই তাজউদ্দিন সহ 4 নেতার হত্যার প্রতিবাদে দেশব্যাপী অর্ধ দিবস হরতাল পালিত হয়। তারপর 7ই নভেম্বর শুক্রবার শেখ মুজিবের স্মৃতির উদ্দেশ্যে শোক সভার আয়োজন করা হয়। এই সবই জনগণের মনে মুজিববাদ প্রতিষ্ঠার জন্য এই অভ্যুত্থানের সূচনা করা হয় বলে প্রতিষ্ঠিত হয়ে যায়।
তখন জনগণ মুজিব শাসনামলের দুঃস্বপ্ন সবে মাত্র কাটিয়ে উঠতে চেষ্টা করছে করেছে। পরন্তু ফারাক্কাবাদের জন্য তাদের মধ্যে ভারত বিরোধী চেতনাও চরমে উঠেছিল। সর্বোপরি তারা যখন আবিষ্কার করলো আওয়ামী লীগের মিছিলে খালেদের মা ও ভাই নেতৃত্ব দিচ্ছে, তখন তারা বুঝে নেয় অভ্যুত্থানের পিছনে ভারত আর আওয়ামী লীগ জড়িত। এতে কোনো সন্দেহ নেই। জাসদ আর মুসলিম লীগ সমস্ত শহর এবং ক্যান্টনমেন্টে হাজার হাজার লিফলেট আর পোস্টারে ভরিয়ে দেয়। এই অভ্যুত্থানের পেছনে ভারত কাজ করেছে বলে প্রচার তুঙ্গে ওঠে। এর ফল হলো অত্যন্ত ভয়ঙ্কর। পরে এক সাক্ষাৎকারে সাফাত জামিল আমাকে জানায়, পরের দিন বুধবারের পত্রিকা দেখে খালেদ খুবই ঘাবড়ে যায়। টেলিফোন তুলে সঙ্গে সঙ্গে তার মাকে জিজ্ঞেস করে, এটা তোমরা কি করেছো? এটা তোমরা কি করেছো? তোমরা মিছিলে গেছো আর পত্রিকায় তোমাদের ছবি ছাপা হয়েছে। এটা করে তোমরা আমার দিন ফুরিয়ে দিয়েছো। এটা করে তোমরা আমার দিন ফুরিয়ে দিয়েছো, আমি আর নাও বাঁচতে পারি। জামিলের ধারণা খালেদ বুঝে নিয়েছিল এসবই তার বিরুদ্ধে চলে যাবে। আশ্চর্যের ব্যাপার এই যে তাদের কেহই এ ব্যাপারে পাল্টা কোনো ব্যবস্থা গ্রহণের কোনো চেষ্টা চালায়নি। অভ্যুত্থানের নেতারা আওয়ামী লীগের কার্যক্রমে উৎসাহিত কিংবা নিরুৎসাহিত কোনোটাই করেনি। প্রথম 3 দিন যেখানে তাদের বিভিন্ন সক্রিয় পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা উচিত ছিল, সেখানে তারা পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে থাকে। চতুর্থ দিন 6ই নভেম্বর, বৃহস্পতিবার, সেদিন বিকেলে নতুন প্রেসিডেন্ট বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম অভ্যুত্থানকারীদের পক্ষে বেতারে ভাষণ দিতে গিয়ে বলেন, আমার সরকার নিরপেক্ষ, নির্দলীয় এবং অন্তর্বর্তীকালীন সরকার। আমার সরকারের পররাষ্ট্রনীতি হচ্ছে মুসলিম বিশ্বের প্রতি আকুণ্ঠ অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন। তিনি বলেন যে শেখ মুজিবের হত্যায় সেনাবাহিনী জড়িত ছিল না। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে এবং নিষ্কলুষ নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা হবে। এই সকল উদ্দেশ্যাবলী এতই প্রচ্ছন্ন এবং বাগাড়ম্বর বহুল ছিল যে জেনারেল জিয়াউর রহমান খালেদ মোশাররফের স্থলে নতুন মিলিটারি লিডার হবার একদিন পরেই তার শাসনের প্রথম প্রথম বছরের জন্য ওই সব নীতিগুলো কোনো পরিবর্তন ছাড়াই দ্বিধাহীন চিত্তে সরকারের নীতি হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। বিচারপতি এস এম সাহেবের বয়স তখন 59 বছর। যে কোনো মাপকাঠিতে তিনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব। অত্যন্ত খ্যাতিমান উকিল হিসেবে বহুদিন কাজ করার পর তিনি 1972 সালে বাংলাদেশ হাইকোর্টের প্রথম চিফ জজ নিয়োজিত হন। 1973 সালে সুপ্রিম কোর্টের সৃষ্টি হলে তিনি হন তার প্রথম প্রধান বিচারপতি। তিনি প্রেসিডেন্ট হয়ে মুস্তাকের পদাঙ্ক অনুসরণ করতে একেবারেই নারাজ ছিলেন। প্রেসিডেন্ট হিসেবে তিনি ছিলেন নিবেদিত এবং আন্তরিকতাপূর্ণ। সরকার প্রধান হিসেবে খালেদের অভ্যুত্থানকে তিনি মর্যাদার আসনে আসীন করেন। কিন্তু পরের দিন তার ভাষণ সংবাদ পত্রিকায় প্রকাশিত হওয়ার আগেই সিপাহী বিপ্লব শুরু হয়ে যায় এবং খালেদ এতে নিহত হন। স্বল্পস্থায়ী অভ্যুত্থানে খালেদের একটি মাত্র ফায়দা হয়েছিল। ফায়দাটি হচ্ছে তার সামরিক পদোন্নতি। ঢাকায় অবস্থিত সামরিক ইউনিটগুলো নিয়ন্ত্রণ করলেও সে কখনো নিরাপদ বোধ করেননি। কর্নেল সাফাত জামিলের চতুর্থ এবং পঞ্চম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বেশ শক্তিশালী করে গড়া হয়েছিল, কিন্তু একই সেনানিবাসে ফারুকের ল্যান্সার আর রশিদের আর্টিলারিও অবস্থান করেছিল। তাদের নিরস্ত্র করা হলেও তাদের থেকে যথেষ্ট ভয়ের সম্ভাবনা ছিল। সুতরাং তাদের ব্লক দিয়ে রাখা প্রয়োজন হয়ে পড়ে। খালেদ এই উদ্দেশ্যে রংপুর থেকে 10ম এবং 15তম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ডেকে পাঠায়। ওরা মুক্তিযুদ্ধের সময় তার কে ফোর্সের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। ওই সময় সে তাদের সহায়তায় তার শক্তি বৃদ্ধি করতে প্রয়াস পায়। 5ই নভেম্বর মিলিটারি ফরমেশন কমান্ডারদের এক সম্মেলন ডাকে খালেদ, কিন্তু সে নিজে বা সাফাত জামিল কেউই ঢাকার অন্যান্য অফিসার বা সৈন্যদের প্রভাবিত করার চেষ্টাটুকুও করেনি। তারা একেবারে সম্পূর্ণভাবে উপেক্ষা করে। এটা ছিল তাদের জন্য মারাত্মক ভুল। প্রকৃতপক্ষে 10ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে দুজন অফিসারের প্রতি খালেদ অতিমাত্রায় আস্থা ছিল, তারাই সিপাহী বিপ্লবের সময় তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। 3রা থেকে 7ই নভেম্বর পর্যন্ত খালেদ মোশাররফ দেশের বৈদেশিক নীতি সম্পর্কিত বিষয়ে কোনো সিদ্ধান্তই নিতে পারেনি। এই সময়ের মধ্যে বিদেশের সঙ্গে মাত্র 2টি চুক্তি সম্পাদিত হয়। তার মধ্যে ব্রিটেনের সঙ্গে 1 কোটি পাউন্ড স্টার্লিং
এর কাঁচামাল এবং খুচরা যন্ত্রাংশ সরবরাহ চুক্তি, এবং তুরস্কের সঙ্গে 49টি রেলওয়ে মিটার গেজ প্যাসেঞ্জার কোচের $309 মিলিয়ন চুক্তি সম্পাদিত হয়। এ দুটোই ঢাকায় সিনিয়র ঢাকার সিনিয়র কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত ও সম্পাদিত হয়। অভ্যুত্থানের নেতাদের এই ব্যাপারে কিছুই করণীয় ছিল না। উল্লেখ করা প্রয়োজন যে ভারতীয় দালাল বলে খালেদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, প্রেসিডেন্ট সায়েমের বেলায়ও তা হতে পারত, কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার বিরুদ্ধে এই অভিযোগ কেউ তোলেনি। 6ই নভেম্বর মধ্যরাতের কিছু পরে সিপাহী বিদ্রোহ শুরু হয়ে যায়। দুদিন ধরে ক্যান্টনমেন্টে অস্থির চিত্তে বেঙ্গল ল্যান্সার আর দ্বিতীয় ফিল্ড আর্টিলারির সৈন্যরা জাহাজি আর মোশতাকের পদত্যাগের ব্যাপারটি অবলোকন করে। দুদিন ধরে ক্যান্টনমেন্টে অস্থির চিত্তে বেঙ্গল ল্যান্সার আর দ্বিতীয় ফিল্ড আর্টিলারির সৈন্যরা জাহাজি আর মুস্তাকের পদত্যাগের ব্যাপারটি অবলোকন করে। ব্যাংকক ত্যাগের আগে ফারুক ও রশিদ তাদের আস্থা দিয়েছিল যে তাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু জিয়া, মুস্তাক আর পাপা টাইগার নামে খ্যাত জেনারেল উসমানের অবর্তমানে সেই আশ্বাস যেন বাতাসে মিলিয়ে গিয়েছিল। তাদেরকে ছায়া দেওয়ার জন্য আর কেউ বাকি রইল না। সৈন্যরা যখন তখন ব্রিগেডিয়ার খালেদ আর কর্নেল জামিলের করুণার পাত্রে পরিণত হয়ে পড়ে। জামিল বেশ কিছু জায়গায় প্রকাশ্যে উচ্চারণ করেছে যে সে মুজিব হত্যার প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। সৈন্যরা মনে করলো 10ম এবং 15ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নিয়ে আসা হচ্ছে। সৈন্যদের মানসিক অবস্থা যখন বিপর্যস্ত, তখনই 5ই এবং 6ই নভেম্বর ক্যান্টনমেন্ট সহ সারা দেশে হাজার হাজার প্রচারপত্র ছাড়া হয়। ডানপন্থী মুসলিম লীগ আর বামপন্থী জাসদ এই কাজগুলো করে। ওই সময়ে জাসদ ছিল নিষিদ্ধ রাজনৈতিক দল, কিন্তু এরা বসে থাকেনি। বিপ্লবী সৈনিক সংস্থা ও বিপ্লবী গণবাহিনীর ছদ্ম আবরণে জাসদ এই কাজগুলো পরিচালনা করেছিল। একটি ব্যাপারে সকল রাজনৈতিক দলই আওয়ামী লীগ ছাড়া একমত পোষণ করেছিল, যে এই বলে যে খালেদ একজন বিশ্বাসঘাতক ভারতের দালাল। সে সকলের ঘৃণিত বাকশাল আর মুজিববাদ পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে। জাসদ আরো এক ধাপ এগিয়ে যায়। তারা বলে যে ঊর্ধ্বতন কর্মকর্তারা সৈন্যদের তাদের স্বার্থের খাতিরে যথেষ্ট ব্যবহার করছে। নির্যাতিত সাধারণ মানুষ আর সৈন্যদের দুঃখ কষ্টের প্রতি উপরস্থ কর্মকর্তাদের কোনো প্রকার ভ্রুক্ষেপ নেই। এইরকম দিক নির্দেশ করে গণজাগরণের ডাক দিয়ে জাসদ 12টি দাবি পেশ করে। এগুলোর মধ্যে ব্যাটম্যান প্রথা বাতিল করে পদমর্যাদার পোশাক পরিচ্ছদে অফিসার জওয়ানের ভেদাভেদ দূরীকরণ, সুবিধাভোগী শ্রেণী থেকে অফিসার নিয়োগ না করে জওয়ানদের মধ্য থেকে অফিসার নিয়োগ, উন্নত বাসাবাড়ি, বেতন বৃদ্ধিকরণ, দুর্নীতি দমন এবং রাজনৈতিক বন্দী মুক্তিদান ইত্যাদি উল্লেখযোগ্য। জাসদের ওই সকল দাবি সৈনিকদের কাছ থেকে তাৎক্ষণিক সমর্থন আদায়ে সক্ষম হয়। এই সকল সুচিন্তিত দাবিনামা একজন প্রাক্তন আর্মি অফিসারের উর্বর মস্তিষ্কের ফল। তিনি আর কেউ নন, লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের, অবসরপ্রাপ্ত। তিনি কর্নেল তাহের হিসেবেই সর্বসাধারণের কাছে সমাধিক পরিচিত। কর্নেল তাহের সম্পর্কে আমার এক ভাতিজা রিমন প্রশ্ন করেছিল, আশা করি সে এখান থেকে উত্তর পেয়ে যাবে সামনের পর্বগুলোতে। পাকিস্তান সেনাবাহিনীতে থাকাকালীন কমান্ডো হিসেবে আমেরিকায় তাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। স্বাধীনতা সংগ্রামের সময় তাকে পাকিস্তানে আটকে রাখা হলেও শেষ পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনী থেকে পালিয়ে গিয়ে তিনি ভারতে আশ্রয় নেয় এবং সেখান থেকে বিপুল বিক্রমে পাক বাহিনীর বিরুদ্ধে অনেক যুদ্ধ পরিচালনা করেন। ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত কামালপুর নামক একটি ছোট নদী বন্দরে পাক বাহিনীর বিরুদ্ধে এক আক্রমণ পরিচালনা করতে গিয়ে তাহের তার একটি পা হারান। 1972 সালে তাহেরকে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল নিয়োগ করা হয়। পরে 44 পদাতিক ব্রিগেডের কমান্ডার নিয়োগ করা হয়। সে সময় কর্নেল জিয়া উদ্দিন এবং তাহের উত্তরাধিকার সূত্রে পাওয়া ব্রিটিশ আর্মির পদ্ধতি বদলে চাইনিজ স্টাইলে উৎপাদনমুখী পিপলস আর্মি গঠনের ইচ্ছা পোষণ করলে তাদেরকে অবসর গ্রহণে বাধ্য করা হয়। তাদের একটি বেসামরিক চাকরি প্রদান করা হয়, সেটি ছিল ড্রেজার অর্গানাইজেশনের পরিচালকের পদ। কিন্তু জাসদের গোপনে সদস্য পদের মাধ্যমে তিনি সক্রিয়ভাবে সেনাবাহিনীর সঙ্গে যোগসূত্র রক্ষা করে চলছিলেন। এই যোগসূত্রকে ভিত্তি করে তিনি সেনাবাহিনীতে অফিসার আর জওয়ানদের মধ্যে একটা ভাঙ্গনের সৃষ্টি করতে সক্ষম হন এবং খালেদ মোশাররফের এই সময়েই জওয়ানরা তার বিরুদ্ধে এবং অফিসার শ্রেণীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সুযোগ পেয়ে যায়। 7ই নভেম্বর সকাল বেলায় জওয়ানরা ব্যারাক থেকে বেরিয়ে পড়ে এবং
সময় ক্ষেপণ না করে তারা অস্ত্রাগারে ঢুকে পড়ে। সেখান থেকে তারা স্ট্যান্ড গান, রাইফেল আর অন্যান্য যা তাদের হাতের কাছে পায় তাই গোলাবারুদ সহ লুট করে যার যার হাতে তুলে নেয়। এরপরে তারা দলে দলে বিভক্ত হয়ে সিপাহি সিপাহি ভাই ভাই অফিসারদের রক্ত চাই এবং সিপাহি সিপাহি ভাই ভাই সুবেদারদের উপরে অফিসার নাই ইত্যাদি স্লোগানে মুখরিত করে সমস্ত ক্যান্টনমেন্টে ছড়িয়ে পড়ে। স্পষ্টতই জাসদের শ্রেণী সংগ্রামের আহ্বানে সাড়া দিয়ে জওয়ানরা তাদের অফিসার নিধনে বেরিয়ে পড়ে। এইভাবে কর্নেল তাহের জওয়ানদের উস্কিয়ে দিয়ে তাদের নিজের বিপ্লবী চেতনার প্রকাশ ঘটাতে সক্ষম হয়। এই সিপাহী বিদ্রোহের প্রথম ধাক্কা লাগে 10 জন তরুণ আর্মি অফিসারের উপর। ওরা তখন দ্বিতীয় ফিল্ড আর্টিলারি ব্যারাকের কাছে একটি অফিসার্স মেসে অবস্থান করছিল। অফিসারদের একজন ব্যাটম্যান এই সময়ে বারান্দা দিয়ে চিৎকার করতে করতে বলতে থাকে, জীবন নিয়ে পালান, সিপাহীরা আপনাদের খুন করতে আসছে। অফিসাররা আর দেরি না করে সঙ্গে সঙ্গে সাদা পোশাকে মেসের পিছনের দিক দিয়ে দেয়াল টপকে চলে আসে সম্মিলিত সামরিক হাসপাতালের পেছনে ধান খেতে। তারপর তারা গ্রামের লোকজনদের সহযোগিতায় মিরপুর রোডের মধ্য দিয়ে শহরের নিরাপদ স্থানে চলে যায়। ওই অফিসারদের একজন ছিলেন বেগম জিয়ার ছোট ভাই, সেকেন্ড লেফটেন্যান্ট সৈয়দ ইস্কান্দার। চতুর্থ ইস্ট বেঙ্গলের সদর দপ্তর থেকে টেলিফোন করে খালিদ মোশাররফকে সিপাহী বিদ্রোহের খবরটি জানানো হয়। তিনি হয়তো ব্যাপারটি পূর্বেই আন্দাজ করতে পেরেছিলেন, সেজন্য আর তার তার স্ত্রী আর পরিবারের অন্যান্য সদস্যদের শহরের ভেতরে একটি গোপন জায়গায় পাঠিয়ে দেন। এদিকে সাফাত জামিলকে সঙ্গে নিয়ে খালেদ রাত 11টায় বঙ্গভবনে চলে যান বাকি দুই বাহিনী প্রধানের সঙ্গে আলোচনা করার জন্য। সেখানে বিমান বাহিনী ও নৌবাহিনী প্রধান খালেদের সমমর্যাদায় ডেপুটি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হবার আশাবাদ ব্যক্ত করেন এবং প্রেসিডেন্টকে চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর করার প্রস্তাব করেন। খালেদ তাদের প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন এবং তিনি টিএমএলএ হবার কথা প্রস্তাব করেন। 1 ঘন্টা ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। এর মধ্যে বিদ্রোহের খবর শুনে হঠাৎ তাদের মধ্যে সভা ভেঙে যায়। এই মুহূর্তে ওই মুহূর্তেই খালেদ বঙ্গভবন ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু সাফাত জামিল এখানে থেকে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। অভ্যুত্থানের নেতা তার ব্যক্তিগত গাড়িতে কর্নেল হুদা আর লেফটেন্যান্ট কর্নেল হায়দারকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন। তারা মিরপুর রোড ধরে শহর থেকে বাইরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ফাতিমা নার্সিং হোমের কাছে এসে তাদের গাড়ি বিকল হয়ে পড়ে। খালেদ ক্লিনিক থেকে 10ম ইস্ট বেঙ্গল সদর দপ্তরে ফোন করে জেনে নেন তাদের যাওয়া তাদের জন্য নিরাপদ কিনা। সেখান থেকে তাকে নিরাপত্তার আশ্বাস প্রদান করা হয়। তিনি তিন তিন অফিসার মিলে শেরে বাংলা নগরে যান এবং 10 ইস্ট বেঙ্গলের সঙ্গে রাত্রি কাটায়। পরদিন সকালের নাস্তা খাবার কিছুক্ষণ পরেই বেঙ্গল ল্যান্সার আর দ্বিতীয় ফিল্ড আর্টিলারির কয়েকজন জওয়ান এসে 10ম ইস্ট বেঙ্গলকে বিদ্রোহে যোগ দিতে আহ্বান জানায়। সঙ্গে সঙ্গে গোলযোগ ছড়িয়ে পড়ে। এর মাত্র কয়েক মিনিট পরেই ক্যাপ্টেন আসাদ এবং ক্যাপ্টেন জলিল মিলে খালিদ মোশাররফ, কর্নেল হুদা আর হায়দারকে কমান্ডিং অফিসারের কক্ষে গুলি করে হত্যা করে। পরদিন সকালে নাস্তার খাবার কিছুক্ষণ পরে বেঙ্গল ল্যান্সার আর দ্বিতীয় ফিল্ড আর্টিলারি কয়েকজন জওয়ান এসে 10ম ইস্ট বেঙ্গল বিদ্রোহে যোগ দিতে আহ্বান জানায়। সঙ্গে সঙ্গে গোলযোগ ছড়িয়ে পড়ে। এর মাত্র কয়েক মিনিট পরেই ক্যাপ্টেন আসাদ আর ক্যাপ্টেন জলিল মিলে খালিদ মোশাররফ, কর্নেল হোদা এবং হায়দারকে কমান্ডিং অফিসারের কক্ষে গুলি করে হত্যা করে। বাংলাদেশের জনমত খালিদ মোশাররফের প্রতি বাংলাদেশের জনমত খালেদ মোশাররফের প্রতি নির্দয় প্রমাণিত হয়। অনেকের মতে খালেদ ছিল বিশ্বাসঘাতক এবং দেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চাইছিলেন। কিন্তু পরে এটা প্রমাণিত হয় খালেদ আসলে বিশ্বাসঘাতক ছিলেন না। তিনি ছিলেন প্রকৃতপক্ষে একজন উচ্চাভিলাষী সামরিক অফিসার। রাজনৈতিক অনভিজ্ঞতা ও দূরদর্শিতার অভাবে তিনি তার কাজ সম্পন্ন করতে পারেননি। 1984 সালে ঢাকায় প্রকাশিত দ্য রুট টু ফ্রিডম বইয়ে ফারুক ও রশিদ তাদের পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করে খালেদকে তারা একজন সত্যিকারের দেশপ্রেমিক বীর বলে আখ্যায়িত করেছে। তারা বলে, ষড়যন্ত্রকারীদের সৃষ্ট জাতীয় দুরবস্থা কাটানোর প্রচেষ্টা চালাতে গিয়ে তিনি পরিস্থিতির শিকার হয়েছেন। ফারুক ও রশিদের মধ্যে আসল ষড়যন্ত্রকারী হচ্ছেন জেনারেল জিয়া। ফারুক আর রশিদের মধ্যে আসল ষড়যন্ত্রকারী হচ্ছেন
জেনারেল জিয়া, তিনি নভেম্বরের 2 তারিখে ক্ষমতা দখল করার চেষ্টা করেছিলেন, কিন্তু খালেদ তার চেষ্টা ব্যর্থ করে দিয়েছিলেন। মেজরদের মতে আওয়ামী লীগের মিছিলে খালেদের মা আর ভাইদের উপস্থিতি যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল, হয় জেনারেল জিয়া তাকে পুঁজি করে ফায়দা আদায়ের সুযোগ নেন। এইভাবে ষড়যন্ত্র আর দুর্ভাগ্য এই দুইয়ের সম্মিলিত ক্রিয়ার ফলে খালেদ মোশাররফ খালেদ মোশাররফের মতো একজন দেশপ্রেমিকের মর্মান্তিক পতন ঘটে বলে মেজর মত প্রকাশ করেন। ফারুক আর রশিদের মতামত ছিল এটা। সারা ঢাকা শহরব্যাপী এই সিপাহী বিপ্লব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। রাত 1টার মধ্যে সিপাহীরা পুরা ক্যান্টনমেন্ট এলাকা দখলে নিয়ে আসে। এদের মধ্য থেকে কেউ কেউ একের পর এক ফাঁকা গুলি আকাশে ছুটতে থাকে। অন্যরা উত্তেজিত স্লোগান দিতে দিতে অফিসারদের খোঁজ করতে থাকে। হাবিলদার সরোয়ারের নেতৃত্বে বেঙ্গল ল্যান্সারের এক দল সৈন্য চলে যায় জেনারেল জিয়াউর রহমানের বাসভবনে। 4 দিন ধরে গৃহবন্দী জেনারেলকে তারা মুক্ত করেন। নৈশ পোশাকে নৈশ পোশাক পরিহিত অবস্থাতেই জিয়াকে উল্লাসিত জওয়ানরা কাঁধে করে নিয়ে 2য় ফিল্ড আর্টিলারি দপ্তরে নিয়ে আসে। আকস্মিক ঘটনা পরিবর্তনে জেনারেল তখন বিস্ময়ে বিহ্বল। অজানা অচেনা অনেক সৈনিকের সঙ্গে তার কর্মর্দন ও আলিঙ্গন করে। এই সকল নাটকীয়তার পরপরই তিনি জেনারেল খলিলকে টেলিফোন করে বলেন, আমি মুক্ত, আমি বেশ আছি, আমার জন্য কিছু ভাববেন না, আপনি দয়া করে খবরটা মার্কিন, ব্রিটিশ এবং ভারতীয় রাষ্ট্রদূতদের জানিয়ে দেন। জেনারেল খলিল অন্যান্য কাজে অধিক ব্যস্ত থাকায় খবরটা তিনি তখন বিদেশি মিশনগুলোতে দিতে পারেননি। সকালবেলা যখন ওই মিশনগুলোতে রিং করেন, জেনারেল খলিল জানতে পান যে জেনারেল জিয়া ইতিমধ্যে তাদের সঙ্গে কথা বলা শেষ করেছেন। জেনারেল জিয়া তার উদ্ধারকারীদের বলেন তারা যেন জেনারেল মীর শওকত আলী, জেনারেল আব্দুর রহমান, কর্নেল আমিনুল হককে তার কাছে হাজির করে। সৈন্যরা তাদেরকে নিয়ে এলে তিনি তার সঙ্গে প্রাণ খুলে কোলাকুলি করেন। সৈন্যদের নিয়ন্ত্রণে আনার জন্য তিনি তাদের সহযোগিতা কামনা করেন। জিয়া তাদেরকে বলেন, আমি আর রক্তপাত চাই না। তাদের সঙ্গে আলাপের কিছুক্ষণ পরে জিয়া বঙ্গভবনে তখনও অবস্থানরত কর্নেল সাফাত জামিলকে টেলিফোন করে বলেন, এখন সবকিছু ভুলে যাও এবং সৈন্যদের একত্রিত করো। কিন্তু জামিল এর কিছুই করেনি। স্মৃতিচারণ করে জামিল জানাই, আমি সেদিন তার সঙ্গে অত্যন্ত রূঢ় ব্যবহার করি। আমি তাকে জানিয়ে দেই তুমি তার জন্য কিছুই করছি না, সকলে আমরা একটা এর সুরাহা করব। জিয়া আর একটি কথাও না বলে টেলিফোন ছেড়ে দিলেন। জামিল আরো বলে, আমরা ভেবেছিলাম সৈন্যরা আমাদের সমর্থন করবে, কিন্তু ওরা তা করলো না। আসলে ওদের আমরা বুঝতে পারিনি, ওটাই ছিল আমাদের মারাত্মক ভুল। এর কিছুক্ষণ পরে প্রায় 150 জওয়ান এবং কর্নেল তাহারের বেসামরিক সমর্থক অভ্যুত্থানের নেতাদের খুঁজে বের করার জন্য বঙ্গভবনের ঝঞ্ঝার বেগে ঢুকে পড়ে। পালাবার চেষ্টা করলে সাপের জামিল পা পিছলে পড়ে যায় এবং সে তার একটা পা ভেঙে ফেলেন। পরে তাকে 3 মাস হাসপাতালে কাটাতে হয়েছে। ওই দুর্ঘটনার বদলতে কোন রকমে তার প্রাণ রক্ষা হয়েছিল। রাত 1:30টায় জওয়ানরা রেডিও স্টেশন দখল করে নেয়। তারা কর্মরত রাত্রিকালীন কর্মীদের জানায় জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী বিপ্লব শুরু হয়ে গেছে এবং তা চলতে থাকবে। বিস্মিত কর্মকর্তারা তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। তারা যখন বুঝতে পারলো যে সৈন্যরা একবার তাদের হুমকির কারণ নহে, তখন তারাও ওদের আনন্দে সৈন্যরা এবার তাদের হুমকির কারণ নহে, তখন তারাও ওদের আনন্দে উল্লাসে যোগ দেয়। উল্লসিত কিছু সৈনিক আর বেসামরিক লোক নিয়ে কতগুলো ট্যাঙ্ক আর শহরের মধ্যবর্তী এলাকায় চলাচল করতে দেখা যায়। এবার ওই ট্যাঙ্ক গুলো দেখে লোকজন ভয়ে না পালিয়ে ট্যাঙ্কের সৈনিকদের সঙ্গে একাত্ম হয়ে রাস্তায় নেমে আসে এবং উচ্ছ্বাসে ফেটে পড়ে। 3 দিন ধরে তারা মনে করেছিল যে খালেদ মোশাররফকে নিয়ে ভারত তাদের কষ্টার্জিত স্বাধীনতা খর্ব করার পায়তারা চালাচ্ছে। এতক্ষণে তাদের দুঃস্বপ্ন কেটে গেল। জনতা সৈনিকদের দেশের ত্রাণকর্তা বলে অভিনন্দিত করে। সর্বত্র জওয়ান আর সাধারণ মানুষ খুশিতে একে অপরের সঙ্গে কোলাকুলি শুরু করে। রাস্তায় নেমে সারা রাত ভোর তারা স্লোগান দিতে থাকে, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ, সিপাহী বিপ্লব জিন্দাবাদ, জেনারেল জিয়া জিন্দাবাদ ইত্যাদি। অবস্থা দেখে মনে হয়েছিল 1971 সালের মার্চ মাসের গণজাগরণের মতো জনমত আবারও জেগে উঠেছে। এটা ছিল সত্যি এক স্মরণীয় রাত। রেডিওতে এক সংক্ষিপ্ত ভাষণে জেনারেল জিয়া ঘোষণা করেন তিনি সাময়িকভাবে
প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্বভার হাতে নিয়েছেন। দেশের এই পরিস্থিতিতে সেনাবাহিনীর অনুরোধে তিনি এই কাজ করেছেন। তিনি বলেন তার সর্বশক্তি দিয়ে তিনি এই দায়িত্ব পালন করতে চেষ্টা করবেন। জিয়া একতা, কঠোর পরিশ্রম আর উৎসর্গের মানসিকতা সৃষ্টির ডাক দিয়ে দেশটিতে আবার সচল করে তুলতে সকলকে অনুরোধ জানান। গত 3 তারিখ থেকে খালেদের অভ্যুত্থানের সময়ে বন্ধ হয়ে যাওয়া অফিস, আদালত, বিমানবন্দর, মিল কারখানা ইত্যাদি পুনরায় খুলে কাজ চালু করার অনুরোধ জানান। তিনি আরো বলেন, আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন। জিয়ার সংক্ষিপ্ত, আবেগপূর্ণ এবং সময়োচিত ভাষণ সারা দেশে জাতীয়তাবাদের জোয়ার বয়ে দেয়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে এর আগেও একবার তিনি জনমনে আশার সঞ্চার করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে এর আগেও একবার তিনি জনমনে আশার সঞ্চার করেছিলেন। এবারও তিনি আর একবার বাংলাদেশকে পূর্ণ স্বাধীনতার স্বাদ গ্রহণের সুযোগ দিলেন। 7ই নভেম্বর ভোর 5টা 30 মিনিট ইতিমধ্যে অনেক সিনিয়র আর্মি অফিসার জেনারেল জিয়ার সঙ্গে দেখা করে বিদায় নিয়েছে। এরই মাঝে চলে আসে কর্নেল অবসরপ্রাপ্ত আবু তাহের। জেনারেল তাকে সাদরে গ্রহণ করেন এবং অন্যান্যদের মতো তার সঙ্গে কোলাকুলি করেন। আরো কিছু কথাবার্তার পর তাহের জেনারেল জিয়াকে রেডিও স্টেশনে নিয়ে যেতে চাইলে উপস্থিত অন্যান্য অফিসাররা নিরাপত্তার কারণে জেনারেল জিয়াকে রেডিও স্টেশনে যেতে বারণ করে। এতে কর্নেল তাহের রেগে আগুন হয়ে ওঠে, কিন্তু তারাও কম গেল না। জেনারেল জিয়াকে রেডিও স্টেশনে না পাঠিয়ে বরং তারা একটা রেকর্ডিং ইউনিটকে জিয়ার বাসায় নিয়ে আসে। এইভাবে ওই শুক্রবার সকালে জিয়ার রেকর্ডকৃত অনুষ্ঠান প্রচার করা হয়। ওই দুপুরে পরে কর্নেল তাহের জিয়াকে রেডিও স্টেশনে নিয়ে যেতে সক্ষম হয়। সেখানে রুম ভর্তি উত্তেজিত সৈন্যদের উপস্থিতিতে তাহের তাদের 12 দফা দাবি সম্বলিত কাগজটি জিয়ার অনুমোদনের জন্য সামনে এগিয়ে দেয়। জিয়া অনেকটা বাধ্য হয়েই ওই দাবিনামায় সই করেন। তাকে আরো একবার রেডিওতে বক্তৃতা করার জন্য অনুরোধ জানানো হলো। জিয়া বক্তৃতা করলেন, কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে তিনি ওই 12 দফা দাবি বেমালুম বেমালুম চেপে যান। তিনি বরং তাকে সমর্থন জানানোর জন্য জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন তিনি কোনো রাজনৈতিক দল বা গ্রুপের সদস্য নন এবং আর বিলম্ব না করে সৈনিক সৈনিকদেরকে তার নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে আহ্বান জানান। এদিকে কর্নেল তাহের আর একবার জিয়াকে দিয়ে 12 দফা দাবি অনুমোদন করিয়ে নেওয়ার চেষ্টা করে। সকাল 11টায় দ্বিতীয় ফিল্ড আর্টিলারি সদর দপ্তরে জিয়া ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার উদ্দেশ্যে আলোচনার জন্য একটি সভা ডাকেন। ওই সভায় উপস্থিত ছিলেন জেনারেল উসমানী, জেনারেল খলিল, বিমান বাহিনীর প্রধান তোয়াব, নৌবাহিনীর প্রধান M. এইচ. খান, প্রেসিডেন্টের সচিব মাহবুবুল আলম চাষী এবং কর্নেল তাহের। এই সভায় ডাকা হয় এই জন্য যে সিপাহী বিপ্লবের সময় তাদের সমর্থকেরা সবচেয়ে বেশি তৎপর ও সোচ্চার ছিল। সবাই দেশের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে প্রথমে আলোচনা শুরু হয়। জেনারেল উসমানী আর চাষী মুস্তাককে প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহাল করার প্রস্তাব করলে জেনারেল খলিল আর তাহের তার বিরোধিতা করে। পরে বিচারপতি সায়েমকে প্রেসিডেন্ট হিসেবে পুনঃস্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সবাই সিদ্ধান্ত পুরোপুরি জিয়ার ইচ্ছা অনুযায়ী গৃহীত হয়নি। দিনের সকালের দিকে তিনি CML এর দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। অভ্যুত্থানের নেতা হিসেবে জিয়া নিজেই CML হিসেবে থাকতে চেয়েছিলেন, কিন্তু জেনারেল খলিল যুক্তি দিয়ে দেখিয়ে দেন প্রেসিডেন্টের হাতেই CML এর দায়িত্ব থাকা উচিত। প্রেসিডেন্টের ক্ষমতার উপরে কারো ক্ষমতা থাকা ঠিক হবে না। কর্নেল তাহেরও জেনারেল খলিলের যুক্তিতে একমত হয়। সুতরাং প্রেসিডেন্ট সিএমএল এ সায়েমকেই CML বানানো হলো। জেনারেল জিয়া নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানের ন্যায় ডেপুটি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষমতা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। জিয়া তার এই অবমাননা হজম করে নিলেও তিনি জেনারেল খলিলকে কখনো ক্ষমা করেননি। তারপর আলোচনা হয় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারে। অবশেষে কর্নেল তাহের সিপাহীদের 12 দফা দাবি অনুমোদনের জন্য সবাই উত্থাপন করে, কিন্তু সবাই উপস্থিত কেউ এই প্রস্তাবের প্রতি সমর্থন জ্ঞাপন করেনি। পরবর্তী দিনগুলোতে তাহেরও তার প্রতি এই অবমাননা ভুলতে পারেনি।
আর সেজন্য জাসদ এবং তার বিপ্লবী পিপলস আর্মিকে দিয়ে সে জিয়াকে উৎখাতের প্রচেষ্টা চালিয়েছিল কয়েকবার। 7ই নভেম্বর ঢাকায়, ঢাকার শেরেবাংলা নগরের কাছে খালেদ মোশাররফ ও তার দুজন সঙ্গী নিহত হওয়া ছাড়া তেমন কোনো হিংসাত্মক ঘটনা ঘটেনি। অফিসারদের হত্যা প্রকৃতপক্ষ শুরু হয় পরের দিন, অর্থাৎ 8ই নভেম্বর। সেদিন কমপক্ষে 12 জন অফিসারকে খুন করা হয়। এদের মধ্যে ক্যাপ্টেন আনোয়ার হোসেন, লেফটেন্যান্ট মুস্তাফিজুর রহমান, মেজর আজিম, জেনারেল সার্জন করিম এবং আর্মির লেডি ডাক্তার চেরি উল্লেখযোগ্য। জেনারেল জিয়া এই হত্যাকাণ্ডের জন্য জাসদকে দায়ী করে। এই ঘটনার 6 সপ্তাহ পরে আমার সঙ্গে এক সাক্ষাৎ করে জিয়া বলেন, জাসদ তার স্বার্থ সিদ্ধির জন্য সেনাবাহিনীকে ধ্বংস করার চেষ্টা চালায়, আর সেনাবাহিনীকে বিশৃঙ্খলা বিনষ্ট করা হয়, দেশের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়, কারণ এতে করে সেনাবাহিনীতে প্রয়োজনের তুলনায় অফিসারের সংখ্যা শতকরা 30 ভাগে নেমে আসে। আব্দুর রব, অবসরপ্রাপ্ত মেজর জলিল এবং মোহাম্মদ শাহজাহান জেল মুক্তি পায় 7ই নভেম্বর। মুক্তি পেয়েই তারা জেনারেল জিয়ার বিরুদ্ধে শ্রেণী সংগ্রামের উদ্দেশ্যে সৈন্যদের একত্রিত করার চেষ্টা চালায়। এই ধরনের প্রচারপত্র এবং লিফলেটে ক্যান্টনমেন্টে এলাকা প্লাবিত করে দেয়। সৈনিকদের 12 দফা দাবি আদায়ের জন্য কর্নেল তাহেরের বিপ্লবী সৈনিক সংঘের ছত্রছায়ায় সৈন্যদের একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অস্ত্র জমা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এইভাবে জেনারেল জিয়ার সঙ্গে বিপ্লবীদের মোকাবেলা করার জন্য ক্ষেত্র প্রস্তুত হয়ে যায়। ঢাকার সেনানিবাসে সেনা সেনা সদর অবরোধাধীন একটা ক্ষুদ্র দুর্গের রূপ ধারণ করে। জিয়া এবং তার সেনা সদরের কর্মরত লোকজনকে 7 দিন ধরে ওই অফিসের ভিতরেই নেওয়া, খাওয়া এবং ঘুমানোর কাজ সেরে নিতে হয়। সুবিধার জন্য তারা এই কাজ করেননি, করেছিলেন বাধ্য হয়ে। সেনা সদরের নিরাপত্তার জন্য জেনারেল জিয়া যশোর ক্যান্টনমেন্ট থেকে 7ম, 9ম, 11তম এবং 12তম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডো দলকে অতি দ্রুত গতিতে ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করেন। 9 তারিখের মধ্যে ওই কমান্ডো দলগুলোকে ঢাকায় নিয়ে আসা হয় এবং তাদের সেনা সদরের দপ্তরে আশেপাশে রাখার ব্যবস্থা করা হলো। এতে করে জাসদের ক্রমাগত হুমকির মোকাবেলায় আর্মি হেডকোয়ার্টার যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে। ইতিমধ্যেই জেনারেল জিয়া সেনাবাহিনীর বেতন বৃদ্ধি, বাসস্থান এবং পোশাকের প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ সহ অবমাননাকর সৈনিকদের ব্যাটম্যান প্রথা বাতিল করার ঘোষণা প্রদান করেন। এতে সেনাবাহিনীর জওয়ানদের মধ্যে যথেষ্ট স্বস্তি ফিরে আসে এবং বিপ্লবী ভাব কেটে যেতে থাকে। এছাড়া জেনারেল জিয়া ওই সময় রেডিও এবং টিভিতে ভাষণের মাধ্যমে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র থেকে সরে থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে পরিস্থিতি নিজের আয়ত্তে আনার প্রয়াস পান। তিনি আরো বলেন যে তিনি নিজে এবং তার সেনাবাহিনী সম্পূর্ণভাবে নিরপেক্ষ, আর তার সরকারও নির্দলীয় এবং অরাজনৈতিক। উপরন্তু গণতন্ত্রের উত্তরণের জন্য তার সরকার নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে বলে তিনি দেশবাসীকে আশ্বাস প্রদান করেন। বাঙালির অত্যন্ত ক্ষণস্থায়ী এবং দুদুল্যমান চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য জেনারেল জিয়া ওই অবস্থায় নিজের সঠিক অবস্থানে, সঠিক স্থানে দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন। বাঙালি জাতি তাদের রাজনীতি এবং রাজনৈতিক মতাদর্শ পরিবর্তনে অত্যন্ত অত্যন্ত তৎপর হলেও প্রকৃতপক্ষে বাংলাদেশিরা মধ্যপন্থী মধ্যপন্থী ধর্মীয় এবং রাজনৈতিক চরমপন্থা তারা পছন্দ করে না। সম্ভবত শেখ মুজিবুর রহমান তার জনগণের চারিত্রিক বৈশিষ্ট্য বুঝে নিতে পেরেছিলেন। সেজন্যই তিনি তার মৃত্যুর মাত্র 3 দিন আগে বাকশাল পার্টির এক বিরাট সমাবেশে ভাষণ দিতে গিয়ে তার কর্মীদের উদ্দেশ্যে সতর্কবাণী উচ্চারণ করে বলেছিলেন, আজকের ভয়ের কারণ হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ অত্যন্ত বেশি প্রতিক্রিয়াশীল হয়ে উঠেছে। তোমরা তোমাদের সারা জীবন ধরে বিলিয়ে দিয়ে তাদের জন্য কাজ করতে পারো, কিন্তু যদি একটা ভুল করে ফেলো তাহলে তোমার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। এটাই বাংলাদেশের আইন। কর্নেল তাহের আর জাসদ বাংলাদেশের মানুষকে তাদের স্বাভাবিক ইচ্ছার বাইরে ঠেলে নিয়ে যেতে চেয়েছিল। সে কারণে তারা ব্যর্থ হয়েছিল। আর্থিক সুবিধে আর হেয় ভাবাপন্ন ব্যাটম্যান প্রথা উঠিয়ে নেওয়ার ফলে জওয়ানদের মনে বিপ্লবের পক্ষে সমর্থন দ্রুত লোপ পেয়ে যায়। ক্যান্টনমেন্ট পরিপূর্ণ শান্ত হয়ে পড়ে।
23শে নভেম্বরের মধ্যে জেনারেল জিয়া জাসদের উপর আক্রমণ চালানোর জন্য প্রস্তুত হয়ে যান। তিনি ওই রাতে রেডিও এবং টেলিভিশনে যখন বলছিলেন, আমরা আর কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করব না, আর কোনো রক্তপাত কেউ সহ্য করা হবে না, তখনই সশস্ত্র পুলিশ শহরে বেরিয়ে পড়ে নির্দেশিত লোকজনের খুঁজে। প্রথমে যাদেরকে আটক করা হয় তারা হলো রব জলিল, হাসানুল হক ইনু এবং ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ তাহেরের বড় ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হলে লুকিয়ে থাকা অবস্থায় কর্নেল তাহেরকে বন্দী করা হয়। এতে করেই মহান সিপাহী বিপ্লবের কার্যত সমাপ্তি ঘটে। 2 দিন পরে কর্নেল তাহারকে উদ্ধার করার এক নাটকীয় অভিযান চালানো হয়। ভারতীয় হাই কমিশনার সমর সেন হাইজ্যাক করে জিম্মি জিম্মি রেখে তাহারকে উদ্ধার করার প্রচেষ্টা চালানো হয়। সেই প্রচেষ্টায় ব্যর্থতায় পর্যবেসিত হয়। অথচ অভিযান চালনাকারী 6 দিনের মধ্যে 4 জনের ঘটনাস্থলে নিহত হয়। এর ফলে জনমত তাহের এবং জাসদের বিপক্ষে চলে যায়। 2 দিন পরে কর্নেল তাহারকে উদ্ধার করার জন্য এক নাটকীয় অভিযান চালানো হয়। ভারতীয় হাইকমিশনার সমর সেনকে হাইজ্যাক করে জিম্মি রেখে তাহারকে উদ্ধার করার প্রচেষ্টা চালানো হয়। সেই প্রচেষ্টায় ব্যর্থতায় পর্যবেসিত হয়। অথচ অভিযান চালানোকারী 6 জনের মধ্যে 4 জনই ঘটনাস্থলে নিহত হয়। এর ফলে জনমত তাহের এবং জাসদের বিপক্ষে চলে যায়। জেনারেল জিয়া সেই সুযোগের সদ্ব্যবহার করেন এবং প্রায় 10,000 জাসদ কর্মীকে জেলে পাঠিয়ে দেন। কর্নেল তাহেরকে 1976 সালের 21শে জুন প্রায় 7 মাস আটক থাকার পর ঢাকার কেন্দ্রীয় কারাগারে বিশেষভাবে গঠিত এক সামরিক আদালতের সামনে বিচারের জন্য হাজির করা হয়। তার সঙ্গে আরো 33 জন কে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং তাদের 20 জনেরও বেশি সৈনিক জাসদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ছিল। কর্নেল তাহের বিপ্লবী গণবাহিনী আর বিপ্লবী সৈনিক সংস্থার নেতৃত্বের কথা বিচারকদের কাছে অস্বীকার করেনি, তারা স্বীকার করেছিল আর কি। তারা স্বীকারোক্তিতে যে সরকার পরিবর্তনের প্রচেষ্টা চালানোর কথা উল্লেখ করে। ওই অবস্থায় তাদেরকে যে কোনো একটি সাধারণ কোর্টে বিচার করেও দোষী সাব্যস্ত করা যেত, কিন্তু তাকে ফাঁসি কাষ্ঠে ঝোলানোর বিষয়টি নিশ্চিত করার জন্যই বিশেষ সামরিক আদালত গঠনের পদক্ষেপ নেওয়া হয়। কর্নেল তাহেরের বিরুদ্ধে আনীত প্রথম অভিযোগটি আশ্চর্যজনকভাবে অসম্ভব ব্যাপার ছিল। অভিযোগটি হচ্ছে 1975 সালে 7ই নভেম্বর বৈধভাবে গঠিত সরকার উৎখাতের প্রচেষ্টা চালানো। ব্যাপারটি কি আসলে সত্যি? আসলের সত্যি তো অন্য জায়গায়। 7 নভেম্বর কর্নেল তাহের তার বিপ্লবী সৈনিক সংস্থাকে নিয়ে সিপাহী বিপ্লব ঘটিয়ে তখন ক্ষমতার অধিকারী ব্রিগেডিয়ার খালিদ মোশাররফকে হত্যা করে জেনারেল জিয়াকে বন্দিদশা থেকে মুক্তি করে এবং তাকে ক্ষমতায় বসতে অন্যান্যদের সহযোগিতা প্রদান করে। সুতরাং অভিযোগটি পরিপূর্ণভাবে উল্টো করে সাজাতে হয়েছিল। তাদেরকে তার আত্মপক্ষ অবলম্বনের যুক্তিসঙ্গত সুযোগও দেওয়া হয়নি। বিচারের দিনই কেবল তাকে তার অভিযোগগুলো সম্বন্ধে অবহিত করা হয়। বাকি সব কাজে আশ্চর্যজনক এবং রহস্যজনক তড়িঘড়ির মধ্যে দিয়ে সমাপন করা হয়। কর্নেল তাহেরকে 17 জুলাই 1976 সালে ভোরে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর দণ্ডাদেশ জারি করা হয়। প্রেসিডেন্টের কাছে তার ক্ষমার আবেদন 20শে জুলাই নাকচ করা হয় এবং পরদিন 21শে জুলাই ভোরে কেন্দ্রীয় কারাগার ফাঁসিতে ঝুলিয়ে তাকে মহাপ্রয়াণে ঠেলে দেওয়া হয়। তাহেরের মৃত্যু একটি হুকুমের হত্যা, এটি এটি ছিল বিচার বিভাগীয় পদ্ধতি এক অমার্জনীয় লঙ্ঘন। ঘটনাটি জিয়ার এবং তার কাজে তার সহযোগীদের গায়ে প্রচুর কালিমা লেপে দেয়। আমি প্রেসিডেন্ট সাইমের সঙ্গে কয়েকবার চেষ্টা করেও ওই পরিস্থিতির একটি সাক্ষাৎকার নিতে ব্যর্থ হই। জিল্লুর রহমান খান তার বই লিডারশিপ ক্রাইসিস ইন বাংলাদেশ এ প্রেসিডেন্ট সাইমকে বিচারক বিচারক হয়ে অবিচার সুলভ আচরণের জন্য সমালোচনা করেন। এই ঘটনাটি বিচারপতি সায়েমের প্রশংসনীয় ইতিহাসকে ম্লান করেছে, এতে কোনো সন্দেহ নেই। তাহারের স্ত্রী লুৎফা একটি চিঠিতে তার জীবনের শেষ মুহূর্তগুলো এক মর্মবেদী বর্ণনা দিয়েছিলেন। চিঠিতে কিশোরগঞ্জ থেকে 18ই আগস্ট 1976 সালে লেখা হয়। চিঠিটি লিপস টুলস এর বাংলাদেশ দি আনফিনিশড রেভলিউশন গ্রন্থে ছাপা হয়। চিঠিটির মতে 20শে জুলাই 1976 বিকেলে তাহারকে জানানো হয় 21 তারিখ সকালে তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হবে। তিনি তাদের সংবাদ গ্রহণ করেন এবং সংবাদ বাহকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তারপর সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় তিনি তার রাতের ডিনার শেষ করেন। পরে একজন মৌলবি ডেকে আনা হয়। এসে তাকে পাপের জন্য ক্ষমা চাইতে বলে। তাহের বলেন, তোমাদের সমাজের পাপে তার আমাকে স্পর্শ করতে পারেনি। আমি কখনো কোনো পাপ কর্মের সঙ্গে জড়িত ছিলাম না। আমি নিষ্পাপ। তুমি এখন যেতে পারো, আমি ঘুমাবো। তিনি একেবারে নিশ্চিন্তে ঘুমিয়ে গেলেন। রাত 3টার দিকে তাকে জাগানো হলো। কতক্ষণ সময় বাকি আছে জিজ্ঞেস করে সে জেনে নিল।
সময় জেনে নিয়ে তিনি তার দাঁত মাজলেন, তারপর শেভ করে গোসল করলেন। উপস্থিত সকলেই তার সাহায্যে এগিয়ে এলো। সকলকে মানা করে দিয়ে তিনি বললেন, আমি আমার পবিত্র শরীরে তোমাদের হাত লাগাতে চাই না। তার গোসলের পর অন্যদেরকে তিনি তার চা তৈরি করতে এবং তার প্রেত আম কেটে দিতে বললেন। তিনি নিজেই তার কৃত্রিম পা খানি লাগিয়ে প্যান্ট জুতা ইত্যাদি পরে নিলেন। তিনি একটি চমৎকার শার্ট পরে নিলেন। ঘড়িটা তার হাতে দিয়ে সুন্দর করে মাথার চুল আঁচড়ে নিলেন। তারপর উপস্থিত সকলের সামনে তিনি আম খেলেন, চা পান করলেন, সিগারেট টানলেন। তিনি তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, হাসো, হাসো, তোমরা হাসো। তোমরা এমন মনমরা হয়ে পড়েছো কেন? মৃত্যুর চেহারায় আমি হাসি ফোটাতে চেয়েছিলাম। মৃত্যু আমাকে পরাভূত করতে পারে না। তার কোনো ইচ্ছা আছে কিনা জিজ্ঞেস করা হলে হলে তিনি বলেন, আমার মৃত্যুর বদলে আমি সাধারণ মানুষের শান্তি কামনা করছি। এরপর তাহের জিজ্ঞাসা করেন, আর কি কিছু সময় বাকি আছে? তারা উত্তর দিল, সামান্য বাকি। তিনি তখন বললেন, তাহলে আমি তোমাদের একটি কবিতা আবৃত্তি করে শোনাবো। তিনি তখন তার কর্তব্য আর অনুভূতির উপর একটি কবিতা পাঠ করে শোনালেন। তারপর তিনি বললেন, ঠিক আছে, এবার আমি প্রস্তুত, সামনে চলো, তোমরা তোমাদের কাজ সমাধান করো। তিনি ফাঁসি কাস্টে আরোহণ করে দড়িটা তার নিজের গলায় নিজেই পরিয়ে নিলেন এবং তিনি বললেন, বিদায় দেশবাসী, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক। আ- আসম আব্দুর রবকে ওই আদালতেই 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়, কিন্তু পরে এক ক্ষমা ঘোষণায় তিনি মুক্তি লাভ করেন। তিনি তাহারের ফাঁসির সম্বন্ধে বলতে গিয়ে জানান, জেনারেল জিয়ার পক্ষে কর্নেল তাহারকে বাঁচতে দেওয়া সম্ভব ছিল না, কারণ তিনি ছিলেন দেশপ্রেমিক জওয়ান আর জুনিয়রদের অফিসারদের প্রতীক স্বরূপ। তাহের নিজেও তার মৃত্যুতে শাহাদত বরণ বলে আলিঙ্গন করেছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি তার স্ত্রী আর ভাইদের উদ্দেশ্যে বলেছিলেন, এইভাবে যদি জীবনকে উৎসর্গ করা না যায় তাহলে সাধারণ মানুষের মুক্তি আসবে কিভাবে? আবু তাহের যা চেয়েছিল তা আর হলো কই? তার কই হলো? কিন্তু তাহের প্রেতাত্মা জিয়ার পাঁচ 5 বছরের শাসনামলে 20টিরও বেশি অভ্যুত্থান প্রচেষ্টায় জিয়াকে হন্য হয়ে খুঁজে বেরিয়েছে এবং পরিশেষে যুব অফিসারদের বন্দুকের গুলির বৃষ্টিতে জিয়াকে ধরাশায়ী করে তাহের প্রেতাত্মা অনন্তের পথে পাড়ি জমায়। তো আমরা দেখতে পেলাম কর্নেল তাহের জিয়ার জিয়ার উত্থান। জিয়া যদিও এখনো প্রেসিডেন্ট হয়নি, সেনাপ্রধানই রয়ে গেছে এবং তাকে 3 বাহিনীর প্রধানও করা হয়নি। করা হয়েছিল প্রথমে, পরে বাদ দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে আহ, খুব একটা হয়নি। আবার ওদের কর্নেল তাহেরের একটা নৃশংস বিচার দেখতে পেলাম, তার ফাঁসির রায় দেখতে পেলাম। এটা অবশ্য প্রয়োজন। এটা আসলে একই দলে দুই দলের শাসন আসলে চলতে পারে না আর কি। ওটা ওই সময় আসলে আহ বিশৃঙ্খল পরিবেশ ছিল। একটা দল, যে প্রভাবশালী দল, সেটাই টিকে ছিল আসলে। যাই হোক, এরপরে আমরা 11তম অধ্যায়ে যাব। 11তম অধ্যায়ে জিয়া একটি নাম, একটি কিংবদন্তি। আমি ক্ষমতা দখল করিনি, আমাকে ক্ষমতায় বসানো হয়েছিল, জেনারেল জিয়াউর রহমান। তারপরে তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি তার এক হাতে হত্যা, অন্য হাতে আহার করতে পারতেন। চট্টগ্রামে মুক্তিযুদ্ধ চলাকালীন জিয়ার এক সহকর্মী। চমৎকার হবে আশা করি সামনের পর্বটাও। 11তম পর্ব, জিয়া একটি নাম, একটি কিংবদন্তি। সবাই থাকুন, আর বেশি পর্ব না, মাত্র 3টা পর্ব আছে। আশা করি সবাই ধৈর্য সহকারে শুনবেন। ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।